দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে মেক্সিকো সিটিতে। মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার মহারণ দিয়ে ফিফা বিশ্বকাপের এই আসরটা শুরু হতে যাচ্ছে। একটা ভিন্ন বিশ্বকাপ যেখানে 48টা দল একসঙ্গে অংশগ্রহণ করছে। ফরম্যাটটা একটু ডিফারেন্ট এবং এই জায়গাটাতে প্রথম রাউন্ডেই 70টার উপর বেশি ম্যাচ। ফিফা ওয়ার্ল্ড কাপের এই আয়োজনের পুরোটা জুড়ে যমুনা টেলিভিশনের পর্দায় আমরা থাকবো আপনাদের সঙ্গে। ঠিক এই আয়োজনটাতে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। সকলকে আমন্ত্রণ জানাচ্ছে। যেমনটা বলছিলাম যে এই ফিফা বিশ্বকাপটা কিন্তু অন্য যে কোনো বিশ্বকাপের চাইতে অনেক বেশি মাত্রায় ব্যতিক্রম। অনেক ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক এসেছে, বিশেষ করে ইউএসের খানিকটা অভিবাসন নীতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে তারপরও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো কিন্তু বলেছেন রিল্যাক্স, জাস্ট গেট দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ আন্ডার ওয়ে। এবং সেই জায়গাটাতেই আজকে সেই মহারণটা শুরু হতে যাচ্ছে। ডেফিনেটলি আজকের দিনে বাংলাদেশ সময় রাত 1টায় মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা তারা মুখোমুখি হতে যাচ্ছে। তবে যেই মাঠটাতে মেক্সিকো সিটির উপস্থাপিত হতে যাচ্ছে সেই মাঠটার কিন্তু একটা অনেক বড় ইতিহাসের জায়গা আছে এবং সেই ইতিহাসের জায়গাটা 86 বিশ্বকাপে ম্যারাডোনার যেটাকে বলা হয় হ্যান্ড অফ গড, সেটা কিন্তু এই মাঠেই হয়েছিল। 70-এর বিশ্বকাপে দ্য গ্রেট পেলে তিনি কিন্তু বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন মেক্সিকো সিটির এই মাঠটাতে। অবভিয়াসলি সেখানে বলে নিতে হবে 1986 বিশ্বকাপে দ্য গ্রেট ম্যারাডোনা তিনিও কিন্তু এই মাঠেই তার শিরোপাটা উঁচিয়ে ধরেছিলেন। তবে এই মাঠটায় সব কিছু ছাপিয়ে সবচাইতে বেশি আলোচনা বোধহয় হয় হাই অল্টিটিউড নিয়ে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2240 মিটার ওপরে এই মাঠটা যেহেতু অবস্থিত। আমি ফুটের হিসেবে যদি বলি তাহলে সেটা প্রায় 7200 ফুট ওপরে অবস্থিত। সব কিছু মিলিয়ে এই মাঠটাতে কোচেসদের অনেক ট্যাকটিক্যাল পরিবর্তন করতে হয়। যারা একটু হাই প্রেসিং ফুটবল খেলতে পছন্দ করেন তারা হয়তো বা একটু কম্প্যাক্ট ডিফেন্সিভ সেট আপেই খেলতে চান। দক্ষিণ আফ্রিকা সে থেকে কোন স্ট্র্যাটেজিতে মেনটেন করতে চাইবে সেই ব্যাপারটা পরবর্তী সময় আমরা দেখার চেষ্টা করব। পুরো বিশ্বকাপ জুড়ে আমাদের যমুনা টেলিভিশনের সহকর্মী মুজদেবিন তারেক আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে আপডেটগুলো দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে তিনি সকল আপডেট আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত তার সঙ্গে যুক্ত হতে চাই, তারপর আমাদের আজকের দিনের যিনি বিশেষ অতিথি আছেন তাকে আপনাদের সামনে পরিচয় করে দেব। তার কয়েকটা পরিচয় আছে, তবে আমার মনে হয় যে আমি এই জায়গা থেকে যে পরিচয়টা দিতে পারি তিনি আমাদের ঘরের মানুষ। অধিকার নিয়ে কথাটা বললাম, কে সে ব্যাপারটা রিভিল করব। তবে তার আগে একটু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী মুজদেবিন তারেক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারেক, আপনাকে আমি দেখার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি। আমি জানি পার্সোনালি আপনি একজন বিশিষ্ট আর্জেন্টিনার সমর্থক, তারপর আপনি বিশ্বকাপটা কাভার করছেন প্রফেশনালিজমের জায়গাটা। ঠিক এই মুহূর্তে আপনি যে জায়গাটায় আছেন সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। উৎসবটা কেমন দেখতে পাচ্ছেন এবং ডেফিনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে অনেক কথাবার্তাও হচ্ছে, সব কিছু ছাপিয়ে আমেজটা কেমন দেখছেন? আমি শুরুতে আপনাকে একটু কারেকশন দিতে চাই। আপনি যেটি আমাকে বললেন যে আমি আর্জেন্টিনার সমর্থক, এটি আপনার শুধুমাত্র প্রেডিকশন বলে আমি মনে করি। আমি কিন্তু একেবারেই আর্জেন্টিনার সমর্থক এটি বলার কোনো সুযোগ নেই। দিন শেষে আমি রিপোর্টার, সংবাদ সংগ্রহ করি। আমি কিন্তু কোনো দলের সাপোর্টার হওয়াটা দর্শকদের জন্য একটু সমস্যার। আমি চাই না দর্শকরা সেই বিভ্রান্তিতে পড়ুক। আমি এই মুহূর্তে সব দলের সাপোর্টার এবং আমার কাজ হচ্ছে সব দলের খবর সমর্থকদের কাছে জানানো সবার আগে। আর যেটি বলছিলেন যে আমি এখন এই মুহূর্তে আছি নিউ ইয়র্কে, এবং আমি এই নিউ ইয়র্কে আসার পর শুধু খুঁজছিলাম কোথায় একটু ফ্যান গ্যাদারিং বা দর্শক উন্মাদনা আমি পাবো। অবশেষে যমুনার দর্শকদের জন্য সেই জায়গাটা আমি খুঁজে পেয়েছি। এই মুহূর্তে আছি, নিশ্চয়ই দর্শকরা চেনেন ফ্ল্যাশিং মেডো ইউএস ওপেন যেখানে হয়, সেখানে সেই কিং ভিলেজিং স্টেডিয়ামে একটি বিশাল ফ্যান জোন। এখানে কিন্তু আমরা এসে সমর্থকদের দেখতে পেয়েছি এবং আজকের ম্যাচটি যেটা উদ্বোধনী ম্যাচ, মেক্সিকো খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে, এখানে এসে স্বভাবতই সবচেয়ে বেশি সমর্থক পেয়েছি মেক্সিকান সমর্থক। আমরা যখন নিউজ রুমে কথা বলি, বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করি, তখন কিন্তু আমি বারবার একটা কথা বলেছি যে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের একটা ব্যাপার থাকে, কিন্তু বিশ্বকাপে যদি মেক্সিকান সমর্থক না থাকে সেখানে কিন্তু আপনি একটা শূন্যতা সবসময় অনুভব করবেন। মেক্সিকান সমর্থকরা সবসময় একটু ডিফারেন্ট, তাদের ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি এবং তাদের যে জার্সি কালার সবকিছু মিলে 100 জন মেক্সিকান সমর্থক যদি একটা জায়গায় একত্রিত হয় তাহলে আপনি বুঝবেন যে এখানে কিছু একটা হচ্ছে। এই মুহূর্তে নিউ ইয়র্কে আমরা সেই ফ্লেভারটাই কিন্তু এখানে পাচ্ছি এবং প্রচুর মেক্সিকান সমর্থক এখানে এসেছেন এবং সবাই কিন্তু তারা এন্ট্রি নিচ্ছে এবং তারা সেই স্টেডিয়ামের দিকে যাচ্ছে। এখানে বিশাল জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। আর নিউ ইয়র্কে এই মুহূর্তে অসম্ভব গরম, সেই গরম উপেক্ষা করেই কিন্তু তারা এই স্টেডিয়ামের দিকে যাচ্ছেন প্রিয় দলের খেলা দেখবেন এবং বিশ্বকাপের যে আমেজ আমরা সবসময় যেটা খোঁজার চেষ্টা করছি নিউ ইয়র্কে এসে, সেটি দেখা কিন্তু এই প্রথম পেলাম এবং দর্শকরাও নিশ্চয়ই
সেই উন্মাদনার সাথে থাকবেন। আমি আপনার পরের প্রশ্নে যেতে চাই। তারেক, যে বিষয়টা বলছিলাম যে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি নিয়ে যে প্রবলেমটা হচ্ছিল এবং যেটা নিয়ে আসলে কথা হচ্ছিল, ওই জায়গাটা থেকে আসলে বিশ্বকাপের রং অনেকাংশে ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? যদিও আমরা এর আগে কাতার বিশ্বকাপের সময় দেখেছিলাম যে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক এসেছিল, কিন্তু যখন ম্যাচ গড়িয়েছে তখন আর এই বিষয়গুলো কোনোটাই ছিল না। আপনার কাছে কি মনে হচ্ছে? আমি খুব স্বাভাবিক, আপনি যদি দেখেন যে ফিফার আফ্রিকা অঞ্চলের বেস্ট রেফারি, তার সবচেয়ে বড় সার্টিফিকেট নিশ্চয়ই এর চেয়ে আর কোনো কিছু দরকার পড়ে না। তাকেও যখন আমেরিকায় এসে নানা জিজ্ঞাসাবাদের পর তাকে তখন ফেরত যেতে হয়, ফিফা সেখানে একেবারেই নির্বিকার এবং অসহায় যদি বলা যায়, তাকে কিন্তু ফেরত যেতে হচ্ছে। আমার মনে হয় এমন কঠিন পরিস্থিতিতে ফিফাকে কখনো পড়তে হয়নি। ফিফা কিন্তু কোনো রাষ্ট্র না, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কিন্তু ফিফা তার সেই ভূমিকাটা কিন্তু সব বিশ্বকাপে সব আসরেই কিন্তু ছিল। এইবার সেই জায়গায় ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্টিনোকে কিছুটা মানিয়ে নিতে হচ্ছে। বিভিন্ন কথা বলে তিনি কিন্তু সবচেয়ে প্রেস কনফারেন্সে বলেছেন চিল, সবাইকে রিল্যাক্স করার কথা বলেছেন, কিন্তু সেটি তিনি নিজেও যে করতে পারছেন না সেটি বোঝার কোনো মানে বুঝতে খুব বেশি সময়ের দরকার নেই। একটা বিষয় যেটি হচ্ছে সেই টেনশনটা নিয়ে কিন্তু সবাই আসছেন, ফ্যান যারা আসছেন। আমি জানি বাংলাদেশ থেকে খুব বেশি সংখ্যক দর্শক তারা ফিফা টিকিট কেটেও কিন্তু তারা আসতে পারছে না। আমরা গণমাধ্যম কর্মী আছে, আমাদেরকেও নানা প্রশ্ন নানা জিজ্ঞাসাবাদের পার হয়েই কিন্তু আমাদেরকে এই নিউ ইয়র্কে আসতে হয়েছে, যুক্তরাষ্ট্রে ঢুকতে হয়েছে। তো আসলে একটা ফুটবল ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ মানে হচ্ছে সারা বিশ্বের মানুষের মিলন মেলা, ফুটবল সমর্থকদের মিলন মেলা। সেই কথা বললে এবার এখন পর্যন্ত বলা যাচ্ছে যে সেই উত্তাপ বা সেই রং যেটি আপনি বলছিলেন কাতার বিশ্বকাপে আমরা দেখেছি, সেই কাতার বিশ্বকাপ একটা জায়গায় সারা বিশ্বের মানুষ একসাথে এবং প্রতিটি ইঞ্চিতে বিশ্বকাপের রং ছিল, বিশ্বকাপের আনন্দ ছিল। সেটি কিন্তু এখন পর্যন্ত আমি শুরুতেই বললাম যে গতকাল থেকে আমি খোঁজার চেষ্টা করছিলাম যে এখানে সমর্থক কোথায় পাবো, সেই আনন্দটা কোথায় পাবো, সেটি অবশেষে এসে পেয়েছে একটা ফ্যান জোনে এসে। এবং নিউ জার্সি যে স্টেডিয়াম, সেখানে আশেপাশে শুধু ম্যাচ ডের আগে এবং পরের সময়টা বাদে কিন্তু সেখানেও আপনি সমর্থকদের জন্য তেমন কোনো উন্মাদনা বা জড়ো হওয়া আনন্দ উদযাপনের সেই সুযোগটা নেই। তবে আপনার কথা আমি বুঝতে পেরেছি, আপনার কাছে আমি ফিরবো, আপনি আমাদের সঙ্গে থাকবেন। তবে এখন সময় হয়েছে সেই মহেন্দ্র ক্ষণের, যেখানে আমি পরিচয় করে দেবো আমাদের আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভালে কে থাকছেন আমাদের অতিথি হিসেবে। যে বিষয়টা আমি বলতে কমফোর্টেবল ফিল করছি, আমাদের ঘরের মানুষ, কারণ 2014 বিশ্বকাপের সময় যখন যমুনা টেলিভিশন শুরু করেছিল, যমুনা টেলিভিশনের প্রথম ফুটবল অ্যানালিস্ট তিনি ছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন, বর্তমানে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। আমিনুল ভাই, আপনাকে আমন্ত্রণ ওয়ার্ল্ড কাপ কার্নিভালে। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার চমৎকার উপস্থাপনা শুনছিলাম এবং আমরা তারেককে দেখলাম যে শুধু নিউ ইয়র্ক থেকে সে আমাদের সাথে যুক্ত রয়েছে। এবং আজকের এমন একটি সময় যে সারা বিশ্ব, বিশেষ করে গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে 32টি দল অংশগ্রহণ করেছিল, এই ওয়ার্ল্ড কাপে 48টি দল, এবং অনেক দলগুলোর কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছে। সো দ্যাট আমার কাছে মনে হয় যে অন্যান্য বারের বিশ্বকাপের চেয়েও এই বিশ্বকাপটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এবং আমি মনে করি যারা সারা পৃথিবীর যারা ফুটবল প্রেমী রয়েছেন, ফুটবল পাগল ভক্তরা রয়েছেন, স্পেশালি আমি যদি আমার বাংলাদেশের কথা বলি, আমার ব্রাজিল এবং আমার আর্জেন্টাইন সাপোর্টার যারা রয়েছেন, তারা কিন্তু টান টান উত্তেজনায় রয়েছেন। এবং আমি যথারীতি গতকাল থেকে যে বিষয়টি সব জায়গায় বলছি যে প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু বাকযুদ্ধ শুরু হয়ে গেছে, বাবা মা সন্তান সবার সাথেই সবার কিন্তু যে সাপোর্টার বেস যে দলগুলো, এটি আসলে আমরা উপভোগ করি, কারণ এটি হচ্ছে আমাদের বাংলাদেশের ফুটবল প্রেমী এবং ফুটবলের প্রতি যে মানুষের যে ভালোবাসা, সেটারই বহিঃপ্রকাশ। আমি একটু এই জায়গা থেকে আপনার পরিবারের গল্পটা জানতে চাইবো। আমি আবরারকে চিনি, আপনার সন্তান, আপনার ছেলে। আবরার কোন টিমের সাপোর্ট করে? আপনি তো ব্রাজিল সাপোর্ট করেন, সেটা আমরা জানি। আপনার কোন টিমের সাপোর্ট করে? আবরার হচ্ছে আর্জেন্টাইন সাপোর্টার। দৈরতটা কেমন হয়? অলরেডি ব্যাপক শুরু হয়ে গেছে গতকাল থেকেই, এবং গতকাল থেকেই আমার ওয়াইফ এবং আমার ছেলে, তারা দুজন হচ্ছে আর্জেন্টাইন সাপোর্টার, আর আমার বড় মেয়ে হচ্ছে ব্রাজিলের সাপোর্টার আমার সাথে। আর আমার যে ছোটটি, দুদল যেহেতু ব্রাজিল আর্জেন্টিনা, সে বেছে নিয়েছে পর্তুগালকে নিউট্রালাইজ করার জন্য। রাইট। আমিনুল ভাই, এখন আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক আপনি। আমি আজকে আপনাকে আসলে অ্যাজ আ হোস্ট কোয়েশ্চেন কি হিসাবে করব, আমি কি
একজন সাবেক ক্যাপ্টেনকে কোশ্চেন করব, নাকি একজন ব্রাজিল সমর্থককে কোশ্চেন করব, নাকি আমি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীকে না, কোশ্চেন আমার মনে হয় আমি অ্যাজ এ ফুটবলার, সাবেক ক্যাপ্টেন, অ্যাজ এ ব্রাজিলের সাপোর্টার হিসেবে আমি আজকে কথা বলতে চাই এখানে সবার সাথে। ওকে, আমিনুল ভাই যেমনটা বললেন যে তিনি ব্রাজিলের সাপোর্ট করে থাকেন, যারা ব্রাজিলিয়ান সাপোর্টার আছেন তারা অবশ্যই সেই জায়গাটাতে একটু চেয়ার করতে পারেন যে এই মুহূর্তে বাংলাদেশের যিনি ক্রীড়াঙ্গনের অভিভাবক তিনি কিন্তু ব্রাজিলের সাপোর্ট করে থাকেন। একটা বিষয়কে একটু অন্যরকম দেখতে পাচ্ছি কিনা এই বছরটাতে, আমরা আগে যেটা দেখা যেত যে ফিফা বিশ্বকাপ আসলে প্রত্যেক বাড়িতে বাড়িতে ছাদে পতাকা উঠতো, এখন সেই উত্তেজনাটা কনভার্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এটা কি যুগের চাহিদা বলে আপনার কাছে মনে হয়? ডেফিনেটলি এটা হতেই পারে, কারণ সময়ের সাথে কিন্তু আসলে আমাদের চিন্তা ভাবনা, মন মানসিকতা, ভিশন অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সেই জায়গা থেকে যদিও আমার কাছে মনে হয়েছে যে অনেক বাড়ির ছাদে কিন্তু অলরেডি বেশ কিছু পতাকা আমি দেখেছি, এবং আমার নিজের বাড়ির ছাদেও আমার ছেলেমেয়েরা গতকালকে বলছিল যে বাবা আমরা ব্রাজিল আর্জেন্টিনার পাশাপাশি অন্যান্য ফ্ল্যাগগুলো আমরা লাগাবো, বাট আমি বলেছি যে সবার আগে বাংলাদেশের পতাকাটি লাগিয়ে তারপরে যাতে অন্যান্য ফ্ল্যাগগুলি লাগানো হয়। এবং আমার মনে হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি মাধ্যম, সেখানে আমরা যেইভাবে মানে ফুটবল বিশ্বকাপকে নিয়ে যেভাবে উন্মাদনা দেখছি, যেভাবে যার যার পছন্দের দলগুলোর প্রতি সবাই তার ভক্তরা সমর্থন যোগাচ্ছে, সো আমার মনে হয় যে এই যে ফুটবলের ক্রেজ, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখে এসছি। বাট বর্তমান যে জেনজি প্রজন্ম রয়েছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, যাদের দিকে আমরা তাকিয়ে আছি যে ভবিষ্যতে এরাই হয়তোবা বাংলাদেশের হাল ধরবে, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সব দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে, সেই প্রজন্মটি কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু এই বিশ্বকাপ ফুটবলটি উপভোগ করবে। যদিও আমাদের জন্য হয়তো একটু মধ্যরাত কিংবা ভোরবেলায় খেলাগুলো হবে, বাট বিশ্বকাপ মানে বিশ্বকাপ, সেটা টান টান উত্তেজনা আসলে প্রত্যেকটি ঘরে ঘরেই থাকবে। যে বিষয়টা অন দ্যাট নোট আমাদের মন্ত্রী মহোদয় বলছিলেন যে আপনি যখন বাড়ির ছাদে পতাকা ওড়াবেন, সেই জায়গাটায় জাতীয় পতাকা আইনের 9 নম্বর অনুচ্ছেদে একটা কথা বলা আছে, আপনি যখন বাইরের কোনো দেশের পতাকা ওড়াবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দেশের জাতীয় পতাকাটাকে ওড়াতে হবে, এবং সেক্ষেত্রে বেশ কয়েকটা নীতিমালা কিন্তু অনুসরণ করতে হয়। প্রথমত, দুটা পতাকা কিন্তু দুইটা আলাদা দণ্ডে রাখতে হবে, অর্থাৎ পতাকা দণ্ডে রাখতে হবে, এবং সেই সঙ্গে অবশ্যই বাংলাদেশের জাতীয় পতাকার আকার এবং উচ্চতার জায়গাটাতে বাংলাদেশের জাতীয় পতাকাকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ উঁচুতে রাখতে হবে বাংলাদেশের জাতীয় পতাকা। কখনোই বাংলাদেশের জাতীয় পতাকা অন্য দেশের জাতীয় পতাকার নিচে থাকতে পারবে না। সেই অনুচ্ছেদটা একটু মনে করে দিলাম, যারা বাসাবাড়িতে পতাকা রাখবেন অবশ্যই সেই জায়গাটা করার চেষ্টা করবেন। আমরা একটা বিষয় নিয়ে বলছিলাম যে এই বিশ্বকাপটা 48 দলের বিশ্বকাপ এবং অনেকগুলো নতুন দল কিন্তু এই বিশ্বকাপে এসেছে। আমাদের কাছে একটা উপস্থাপনার জায়গাটা আছে কুরাসাও দলটাকে নিয়ে। আমরা যদি একটু দেখতে চাই, আমাদের যদি প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে আমরা সাপোর্টটা পাই যে কুরাসাও দলটার ফিফা বিশ্বকাপে আসার পেছনের যে গল্পটা ছোট্ট করে একটু উপস্থাপন করে আমি আপনার কাছে প্রশ্নটা আসতে চাই। কুরাসাও দলটা একটা সময় ফিফা র্যাঙ্কিংয়ে 183 নম্বরে অবস্থান করতো। 183 নম্বরে অবস্থান থেকে এই মুহূর্তে তারা অবস্থান করছে 82 নম্বরে। তাদের সর্বোচ্চ র্যাঙ্কিংটা ছিল 68, অর্থাৎ তারা 183 থেকে 68তে এসেছে। মাত্র 1.5 লক্ষ মানুষের বসবাস, যেখানে হয়তো বা বাংলাদেশের একটা পাড়াতে একটা এলাকাতেই 1.5 লক্ষ মানুষ থাকে। যাত্রাটা শুরু হয়েছিল নেদারল্যান্ডসের অ্যান্টিলিস থেকে পৃথক ফুটবল ফেডারেশন গঠন হয়েছিল এবং উন্নতি এবং ভিত্তির জন্য তারা ডিক অ্যাডভোকেটকে সেখানে নিযুক্ত করেছে। পরবর্তী সময় যারা নেদারল্যান্ডসের বংশোদ্ভূত কুরাসাওয়ের ফুটবলার আছেন তাদেরকে এনে এরপরে বাছাই পর্বে তারা পুরোপুরি অপ্রতিরোধ ছিল, বারমুডার সঙ্গে 7-0 গোলে জয়লাভ করেছে। নভেম্বর 2025-এ কিংস্টনে জ্যামাইকার বিপক্ষে 0-0 গোলে ড্র নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট পেয়েছে এবং বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট জাতি। আমি ঠিক এই মুহূর্তে প্রশ্নটা একজন সাবেক ক্যাপ্টেন বা ফুটবল অ্যানালিস্টকে না, আমি একজন ক্রীড়া প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই। কুরাসাও যদি 183 র্যাঙ্কিং থেকে বিশ্বকাপে আসতে পারে, আমরা কি সেই ভিশনটা দেখতে পারি? ভিশন তো ডেফিনেটলি আমরা দেখতে পারি, বাট বাস্তবতা এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে বা আমাদের ফুটবলের যে স্ট্রাকচার রয়েছে সেটা কতটুকু আপ টু দ্য মার্ক বা সেই জায়গায় আমরা আসলে নিজেদেরকে তৈরি করতে পেরেছি কিনা, এই প্রশ্নটা কিন্তু আসলে থেকেই যায়। আপনি যেমন প্রশ্ন করছেন, আমার কাছে এরকম অসংখ্য প্রশ্ন হাজির হয়, বাট আমার কাছে যেটি বাস্তবতা সেটিকে আমি তুলে ধরার চেষ্টা করি যে আমরা রাতারাতি কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। বাট আমি মনে করি যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে বাংলাদেশের ফুটবল নিয়ে স্বাধীন বাংলা ফুটবল টিমের সেই মহান স্বাধীনতা যুদ্ধের তাদের যে অংশগ্রহণ ছিল বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে, তারা কিন্তু একটি অংশ কিন্তু বাংলাদেশের জন্য একটা বৃহৎ ভূমিকা রেখেছে। পরবর্তীতে স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের ফুটবলের যে একটি ঐতিহ্য আমরা দেখেছি, আমরা এই 80-র দশকে
90s-এ কিন্তু আমরা দেখেছি একটি, তারপরে যখন আমরা জয়েন করলাম বাংলাদেশের ফুটবলে, এই যে দীর্ঘ এই পথ চলায় আমাদের গণ্ডি কিন্তু ছিল শুধু সাব ফুটবলের ভিতরেই। আমি মনে করি এখনও সেই সাব ফুটবলই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ হিসেবে খ্যাত। বাট আমরা যে কোরাসাও যে দলটিকে দেখলাম, এই দলটি কিন্তু আসলে 48টি দল যে বিশ্বকাপে খেলছে তারই একটি অংশ হিসেবে তাদের কিন্তু একটি সুযোগ তৈরি হয়েছে। যদিও এটি নেদারল্যান্ডের পাশেই অবস্থিত একটি দেশ, এবং আপনি যে সংখ্যা দেখলাম আমরা, যে জনসংখ্যা 1,58,000, দ্যাট মিনস আমরা যদি আসন ভিত্তিকও চিন্তা করি, আমাদের একটি আসনে এর চেয়ে অনেক বেশি ভোটার রয়েছে, 4 লাখ, 5 লাখ, 6 লাখ ভোটার রয়েছে। সো ছোট্ট একটি দেশ এবং ছোট্ট একটি জনসংখ্যা নিয়ে আসলে এটি আমার মনে হয় যে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। একটি দেশ কিভাবে এগিয়ে যায়, আমি মনে করি যে আজকে যে বিষয়টি আমার সামনে উপস্থাপিত হয়েছে, আমি এই বিষয়টি নিয়ে আপনাদের প্রোগ্রামের পরে আমি আগামীকালকে এই বিষয়টি নিয়ে দেখব যে তারা কিভাবে একটি দেশ এত বাধা বিপত্তি পেরিয়ে, যেখানে আমরা দেখেছি যে 183-তে তাদের র্যাঙ্কিং ছিল এবং সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল 68, সেখান থেকে বর্তমানে 82-তে আছে তারা। কিভাবে তারা ইমপ্রুভ করলো, কি তাদের সেই জাদুকরী মনোভাব বা জাদুকরী যে প্রেক্ষাপটটা আমরা সেটা দেখতে চাই। আমার মনে হয় যে আমরা ভিশন নিয়ে আমরা কাজ করছি। আমরা যেটি বলেছি যে আমরা ইতিমধ্যে আমাদের বর্তমান সরকার, আমি যখন প্লেয়ার ছিলাম, যে সমস্যাগুলো আমরা ফেস করেছি, আমার কাঁধে যখন এসে দায়িত্ব পড়েছে, আমি কিন্তু সেই জায়গাটিতেই প্রথম কিন্তু হিট করেছি। সেই হিটটি হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে খেলোয়াড়দেরকে পেশাগতভাবে, পেশা হিসেবে যাতে খেলোয়াড়রা প্রতিষ্ঠিত হতে পারে, প্রত্যেকটি বাবা মা যাতে তার সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, পেশা হিসেবে বেছে নিতে পারে, সেই রাস্তাটি কিন্তু আমরা তৈরি করেছি এবং সেই কাজটি আমরা শুরু করেছি মাত্র 3.5 মাসের ভিতরেই। সো এই যে প্রেক্ষাপট, পাশাপাশি আমরা যে নতুন করে স্পোর্টস আমরা শুরু করেছি, আপনারা জানেন যে এখানে 12 থেকে 14 বছরের বাচ্চারা, একদম রুট লেভেলের, তৃণমূলের, যারা কখনো নিজেদেরকে প্রকাশ করার সুযোগ পায়নি, তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়নি, আমরা কিন্তু সেই রাস্তাটি তৈরি করেছি। কারণ আমরা বলছি না যে আমরা রাতারাতি চেঞ্জ করে ফেলবো, বাট আমরা যে শুরু করেছি এটার রেজাল্ট 5 বছর কিংবা 10 বছর পরে ডেফিনেটলি বাংলাদেশের শুধু ফুটবল না, আমরা যে স্পোর্টস নিয়ে যে কাজ করা শুরু করেছি সকল স্পোর্টসের, সেই জায়গাগুলো কিন্তু একটা দৃশ্যমান একটা রেজাল্ট আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। কারণ আমরা যা করছি একদম নীতিগতভাবে নীতিমালা মেনটেন করে, যাতে ভবিষ্যতে যেই সরকারই থাকুক না কেন ক্ষমতায়, তারা যাতে এই প্রেক্ষাপট বা এই দৃশ্যপটের বাইরে যেতে না পারে। কারণ ভবিষ্যৎ বাংলাদেশের আমাদের যে রাজনৈতিক যে অস্থিরতা আমরা দেখেছি দীর্ঘদিন, সেই অস্থিরতা থেকে সরে এসে আমি মনে করি খেলাধুলা পারে একমাত্র যে দল মত নির্বিশেষে একটি জাতিকে একত্রিত করে এবং একটি সুন্দর পরিবেশ, একটি মানবিক বাংলাদেশ গড়তে, ইউনিটি গড়ে তুলতে। এবং আপনি সবসময় একটা ব্যাপারে কথা বলেছেন, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস এডুকেশন, স্পোর্টস মেডিসিন, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলেছেন। আমাদের কাছে সে সমস্ত ব্যাপার নিয়েও কিছু উপস্থাপনা আছে। আপনি যেহেতু ব্রাজিলের সমর্থক, এখানে একটু পার্সোনাল কিছু ব্যাপার আমি মিক্স করে দিয়েছি, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা সেই ব্যাপার নিয়ে কথা বলতে চাই। দেখছেন ঠিক এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে আছেন, বিরতির পর ফিরছি। দেখছেন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের প্রথম আয়োজন। আমাদের সঙ্গে আছেন আমিনুল হক, সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল, মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রণালয়। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে একটু আমি পার্সোনাল রিলেশনশিপও মিক্স করতে চাই, সেটা হচ্ছে উইথ নেইমার। ডেফিনেটলি নেইমারকে নিয়ে এই মুহূর্তে একটা শঙ্কা চলছে। প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে তিনি খেলতে পারবেন কি পারবেন না, তার রাইট কাফ মাসল ইনজুরি রয়েছে। এটা আপনার কাছে কি মনে হয় যে এই ক্যারেক্টারগুলো, মানে নেইমার থাকা, মেসি থাকা, রোনাল্ডো থাকা, বড় টুর্নামেন্টে অনেক পার্থক্য করে দেয়? কারণ অনেকে বলছিলেন তিনি হয়তো খুব বেশি ফর্মে নেই, বাট আঞ্চলিক তাকে দলে রেখেছেন। আপনার ওপিনিয়নটা জানতে চাই। আমার কাছে মনে হয় কি, এই ধরনের ফুটবলাররা যখন মাঠে থাকে তখন সতীর্থ খেলোয়াড়রা একটু নির্ভর থাকে, তারা ফিল করে যে না নেইমার আছে, নেইমার যে কোনো সময় ম্যাচের প্রেক্ষাপট চেঞ্জ করে দিতে পারে বা যে কোনো সময় একটা ফাইনাল টাচে একটা হয়তো বা গোল করে ফেলতে পারে। যদিও এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, ফর্মে নেই, তারপরে কোচ তাকে রেখেছে, বাট বাস্তবতা হচ্ছে যে তিনি যে ইনজুরিতে পড়েছেন, তার যে কাফ মাসেলে যে পেইনটি রয়েছে, ডেফিনেটলি এখন যে টেকনোলজি রয়েছে এবং আমরা স্পোর্টস সায়েন্স নিয়ে কথা বলছিলাম, স্পোর্টস মেডিসিন নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের বাংলাদেশেও আমি মনে করি যে সেটার বাইরে কিছু না, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা চেষ্টা করছে, স্পেশালি আমাদের বিকেএসপি
আমি ইতিমধ্যে আমাদের বিকেএসপি ডিজিকে বলেছি যে আমাদের এই যে সাইকোলজিক্যাল বিষয়টা, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস এডুকেশন, এই যে স্পোর্টস সায়েন্স, এগুলো নিয়ে আমাদের এডুকেশনালি আমাদের আরও অনেক বেশি ডেভেলপ হওয়া উচিত। আমাদের প্লেয়ারদেরকে আরও বেশি মোটিভেট করা উচিত। পাশাপাশি আমরা এই ডিজিটাল যুগে বা আমরা এই যে আইটি সেক্টরের যুগে আমাদের খেলোয়াড়দেরকে মানে আমরা যদি সফট টিস্যুতে কিভাবে অক্সিজেন দেওয়া যায়, কিভাবে আমরা একটি খেলোয়াড়কে সুস্থ করে তুলতে পারি, এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে অল ওভার দ্য ওয়ার্ল্ডে তারা স্পোর্টস সায়েন্স বা স্পোর্টস মেডিসিন নিয়ে যেভাবে কাজ করছে, আমরা হয়তো বা কিছুটা পিছিয়ে আছি, কারণ আমরা অনেক দিক দিয়ে বাস্তবতা সীমাবদ্ধতার আলোকে আমরা কিছুটা পিছিয়ে আছি। আমি এই জায়গাটা আপনার কাছে আসবো, আপনার ভীষণটাও জানতে চাইবো। তার আগে একটু আমরা নেইমারের রিকভারিটা কিভাবে হচ্ছে, যেমনটা আমিনুল ভাই বলছিলেন যে বর্তমানে কিন্তু অনেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, নাসার প্রযুক্তি নেইমারকে ঠিক করার জন্য ব্যবহৃত হচ্ছে, রিকভারির জন্য ব্যবহৃত হচ্ছে। একটু আমরা দেখতে চাই নাসার কোন প্রযুক্তিটা নেইমারের জন্য ব্যবহৃত হচ্ছে। মূলত নেইমারের এখন কার্ডিও ওয়ার্কআউটের জন্য তিনি এক ধরনের বিশেষ ট্রেডমিলে এখন দৌড়াচ্ছেন, যে বিশেষ ট্রেডমিলটা আসলে মূলত নাসার অ্যাস্ট্রোনটদের জন্য তৈরি করা হতো ভরশূন্য জায়গাতে মুভমেন্টে প্র্যাকটিসের জন্য, যেখানে শরীরের কোমরের নিচের অংশটাতে একটা বায়ুরোধী চেম্বারের ভেতর থেকে দৌড়ায়। পরবর্তীতে সেখানে যখন বায়ু দেওয়া হয় একটা আপওয়ার্ড প্রেশার উপর থেকে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে একজন 70 কেজি ওজনের মানুষ তিনি অনুভব করেন যে তিনি হয়তো বা 35 কেজি ওজনের ভর দিচ্ছেন। তাতে তার যে ইনজুড মাসলটা রয়েছে সেখানে খুব বেশি প্রেশার পড়ে না, অর্থাৎ তার রিকভারি ফেজ এটা ব্যবহার করা হচ্ছে। আরেকটা জিনিস ব্যবহার করা হচ্ছে, একটু দেখতে চাই পরের ছবিটা। সেই ছবিটাতে আমরা দেখবো একটা অক্সিজেন চেম্বারে নেইমারকে প্রতিদিন রাখা হয় এবং সেই অক্সিজেন চেম্বারটার ভেতরে আসলে স্বাভাবিক জায়গার তুলনায় প্রায় 2.5 গুণ বেশি অক্সিজেন থাকে। তাতে যে বিষয়টা হয় যে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যে ব্লাড সাপ্লাইটা হয় সেখানে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায়, যে কারণে টিস্যু রিপেয়ারটা অনেক ইজি হয়ে যায়। আমি ঠিক এই দুইটা প্রযুক্তি, এরকম প্রযুক্তি আরও অনেক আছে, বর্তমান বিশ্ব অনেক এগিয়ে গেছে। আমরা আসলে কতটুকু ভিশন দেখতে পারি যে আমাদের অ্যাথলেটদের রিকভারি, নট অনলি ফুটবল, প্রত্যেকটা ডিসিপ্লিন? না, আমরা বোধহয় আমরা শুরু করেছি, আমরা দেখেছি ফুটবল ফেডারেশন এবং আমাদের প্রত্যেকটি খেলোয়াড় যখন কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে বা লোকাল কোনো ম্যাচ খেলে, তার যে পালস বা তার কতটুকু স্টেপ সে যাচ্ছে, কতটুকু রান করছে, এই টেকনোলজিগুলো কিন্তু এখন আমাদের বর্তমান খেলোয়াড়রা কিন্তু ইউজ টু হয়ে গেছে। সো দ্যাট এর চেয়ে বেটার আরও আপগ্রেডেড অনেক টেকনোলজি রয়েছে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের যে প্রেক্ষাপটে আমাদের অনেক সীমাবদ্ধতার আলোকেও আমরা চেষ্টা করছি আমাদের বর্তমান ফুটবল ফেডারেশন বা আমাদের যারা ফুটবলার রয়েছে, হামজা চৌধুরী কিংবা জামাল ভুঁইয়াকে দেখে অনেক ইয়াং তরুণ অনেক ফুটবলাররাও কিন্তু এখন অনেক বেশি উৎসাহিত হচ্ছে যে না, আমাকেও হামজা চৌধুরীর মতো খেলতে হবে। কারণ হামজা চৌধুরীকে দেখে কিন্তু আমরাও স্বপ্ন দেখতে পারি এখন যে না, আমার বাংলাদেশ থেকেও কেউ হয়তো বা ইউরোপিয়ান বা কোনো জায়গায় খেলার যদি আমরা সুযোগ তৈরি করতে পারি, একবার যদি সেই সুযোগটি তৈরি হয়, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যে ফুটবল নিয়ে যে আমাদের একটি যে পরিবর্তন বা যে স্বপ্নের কথা আমরা বলছি, সেটার কিছুটা হলো আমরা আজ করতে পারবো। এবং বাস্তবতার আলোকে ব্রাজিলের সাপোর্টাররা সবাই খুব শঙ্কিত যে নেইমার কি খেলতে পারবে, বাট আপনি যেটি দেখছিলাম আমরা যে ট্রেডমিলে যে এটি আসলে নেইমারকে ফিট রাখার জন্য তার যে বডির যে ওয়েট, যখন সে অন গ্রাউন্ডে যাবে তখন কিন্তু তার অ্যাকচুয়াল যে ওয়েট বা তার অ্যাকচুয়াল যে পারফরমেন্স সেটা কিন্তু বোঝা যাবে। বাট যেহেতু বিশ্বকাপ করা নেড়ে ফেলেছে, অলরেডি দরজায় নক করেছে, সেই জায়গা থেকে নেইমারকে সুস্থ বা ফিট রাখার জন্য কিন্তু আসলে এই টেকনোলজিগুলো ব্যবহৃত হচ্ছে। সো আমরা চেষ্টা মানে দেখা যাক কি হয় আর কি। একটু জানতে চাইবো, আপনি হামজা চৌধুরীর প্রসঙ্গটা বললেন, হামজা চৌধুরীর সঙ্গে অদূর ভবিষ্যতে টিমমেট হিসাবে, সেটা তিনি যে লিগেই খেলেন না কেন, আপনার এরকম কোনো কল্পনা করেছেন কখনো যে একে দেখতে চান? আমি 3টা অপশন দিচ্ছি, মেসি, রোনাল্ডো, নেইমার, 3 জনের মধ্যে কার সঙ্গে মনে হয় যে হামজা চৌধুরীর ভালো কম্বিনেশন তৈরি হতে পারে? আমার মনে হয় যে এই 3 জনেরই বোধহয় এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে শেষ ওয়ার্ল্ড কাপ। তার পরবর্তীতে তারা আসলে ফুটবলের সাথে কতটুকু থাকবেন, তো সেই জায়গা থেকে আমাদের হামজা চৌধুরী হয়তো বা নতুন প্রজন্মের কেউ যদি থাকে তার সাথে হয়তো বা তাকে ম্যাচ করলে ভালো হবে। বাট আমার কাছে মনে হয় যে 3 জনই আসলে গ্রেট প্লেয়ার। তো হামজা চৌধুরীর মতো প্লেয়ার 3 জনের সাথে অ্যাডজাস্ট করার মতো তার সেই শক্তি, সামর্থ্য, সেই স্ট্রেংথ, তার সেই ক্যাপাসিটি সব কিছু রয়েছে। সো আমরা আশা করি যে
আমাদের দেশে যাতে হামজা চৌধুরী আরো অনেক বেশি তৈরি হয়, আমরা সেই প্রত্যাশা করি। সেই প্রত্যাশা করি, এবং যেমনটা আমিনুল ভাই বলছিলেন যে হামজা চৌধুরীর সবার সঙ্গে অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি আছে, আমরা একটু দেখতে চাই যে হামজা চৌধুরীর সত্যিকারের অর্থে সবার সঙ্গে অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি আছে কিনা একটু আমরা দেখবো, যে হামজা চৌধুরী আসলে কি কেমিস্ট্রিটা কেমন হয় বা তিনি অ্যাডজাস্ট করতে পারেন কিনা। আমরা যেমনটা বলছিলাম রোনাল্ডো, মেসি এবং নেইমার, এই Right. তিনজনের সঙ্গে কার সঙ্গে হামজা চৌধুরীর অ্যাডজাস্টমেন্টটা হয় একটু দেখতে চাই আমরা, আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুম যদি সাপোর্ট দেয়। নেইমারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট তো বেশ ভালো মনে হচ্ছে, দুজন বন্ধু, অনেক দিনের Right. পুরনো বন্ধু। একটু দেখতে চাই যে অন্য কারোর সঙ্গে হয় কিনা, বাকি দুজনের সঙ্গে কেমন হয়। মেসির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব দেখতে পাচ্ছি, রাইট। দেন দেখি আমরা রোনাল্ডোর সঙ্গে বন্ধুত্ব হয় কিনা হামজা চৌধুরীর। Wow. সো আমার কাছে মনে হয় যে এই তিনজনের feature-টা সাথে অ্যাডজাস্ট করার মতো। তিনজনের সঙ্গে অ্যাডজাস্ট করার মতো ব্যাপার। বাট এই পর্যায়ে আমি আপনার সঙ্গে একটা গেম খেলতে চাই, আপনাকে একটু বিপদে ফেলতে চাই আমি। Okay. একটা গেম খেলতে চাই, আপনি অ্যাজ আ জাজ আপনি মার্কিং করবেন, বা অ্যাজ আ ফলোয়ার আপনি মার্কিং করবেন। আমি মেসি এবং রোনাল্ডো এই দুজনকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনাটা হয়। ডেফিনেটলি দুজন দুজনের সেক্টরে সেরা, দুজন দুজনের মতো করে ফুটবলটা খেলেন। বাট আমি কয়েকটা ক্যাটাগরি যদি দেই, পাসিং, শুটিং, ড্রিবলিং, হেডিং, ফিনিশিং, আপনি একটু আউট অফ 10 মার্কিং করবেন। এই বিপদে আমি একটু আপনাকে ফেলতে চাই। মেসি নাকি রোনালদো? আমি যদি আপনাকে পাসিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করি, আউট অফ 10 মেসিকে কত দেবেন, রোনালদোকে কত দেবেন? মেসিকে দিব আমি 10-এ 9 এবং ক্রিশ্চিয়ানোকে দিব 10-এ 7 কিংবা 8 এরকম। ওকে, পাসিং এর এই জায়গাটায় মেসির চেয়ে রোনালদো পিছিয়ে আছেন, দ্যাটস হোয়াট আমিনুল ভাই থিংস। শুটিং এর ক্ষেত্রে শুটিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি আমি ক্রিশ্চিয়ানোকে এগিয়ে রাখবো, কারণ তার যে দূরপাল্লার দুর্দান্ত শট এবং তিনি সবসময় ফ্রি কিকে অনেক প্রেশার দিয়ে যে গোলগুলো করেছেন সেটা ইতিমধ্যে সবাই আমরা দেখেছি। বাট এইখানে মেসি আসলে ডিফারেন্ট। জি। মেসির সাথে আসলে সবাইকে মেলালে এটা আসলে ডিফিকাল্ট। যদিও আমি বলছি ব্রাজিলের সাপোর্টার, বাট জি। আমি ডেফিনেটলি মেসির একজন ভক্ত, কারণ মেসির ভিতরে সেই আমরা ম্যারাডোনার একটু ছাপ কিন্তু আমরা দেখেছি সবসময়, যে দীর্ঘ এই মেসির যে ফুটবল কেরিয়ার, তিনি যেভাবে ম্যারাডোনাকে তুলে ধরেছেন তার নিজের পারফরমেন্সের মধ্য দিয়ে, আমার মনে হয় যে ম্যারাডোনার পরে আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সেরা তারকা হচ্ছে মেসি। তো সেইখানে আমার কাছে মনে হয় এই শুটিংয়ে দূরপাল্লার শটে আমি ডেফিনেটলি ক্রিশ্চিয়ানোকে 10-এ 9 দিব এবং এখানে মেসিকে 8 দিব। ওকে, এই জায়গাটা রোনালদো এগিয়ে আছেন। ড্রিবলিং এর ক্ষেত্রে রোনালদো নাকি মেসি, কাকে আপনি প্যারামিটারে ডেফিনেটলি মেসির কোনো তুলনা নেই এখানে, কারণ ছোটোখাটো হলেও বাট তার যে বল ধরে রাখার যে ক্যাপাসিটি, তার বল ধরে রাখার যে ড্রিবলিং করে সে যেভাবে সামনে থাকা 4-5 জনকে যেভাবে ছোট্ট জায়গার ভিতরে ঘুরিয়ে ফেলতে পারে, এটি আসলে মেসি অসাধারণ। বাট এখানে ক্রিশ্চিয়ানো হয়তো বা থ্রু বলে সে খুব সুপার ফাস্ট, সেই জায়গা হয়তো বা ফাস্টের দিক দিয়ে সে এগিয়ে যায়। বাট এখানে আমি মনে করি যে আমি মেসিকে 10-এ 10 দিব এবং ক্রিশ্চিয়ানোকে 10-এ 8। ওকে, এই জায়গায় লিওনেল মেসি এগিয়ে আছেন। এবারে হেডিং আমি গেস করতে পারছি, হেডিং আপনি রোনালদোকে হয়তো এগিয়ে রাখবেন। আই এম নট শিওর, কারণ আপনি প্রশ্নটা এমনভাবে সাজিয়েছেন যে একটা একটা হয়ে যাবে, সমতা ফিরে আসবে। সো এখানে ডেফিনেটলি আপনি যেটা বলেছেন যে নিতান্তই সত্য, যে ক্রিশ্চিয়ানোর যে হেডিং ক্যাপাসিটি বা তার যে জাম্প আমরা দেখেছি, অসাধারণ তার জাম্প করার সেই গোল, অনেক দৃশ্য আমাদের এখনো চোখে ভাসে। জি। তো সেখানে ডেফিনেটলি আমি মনে করি যে এখানে ক্রিশ্চিয়ানো ডেফিনেটলি 10-এ 10 পাবে। মেসিও গোল করেছে হেডে অনেক ভালো, বাট সেখানে আমি তাকে 10-এ 9 দিব। ওকে, এবার একটা খুব ট্রিকি ওয়ান, সেটা হচ্ছে ফিনিশিং। ফিনিশিংয়ের জায়গায় ডেফিনেটলি মেসি, এটা নো ডাউট। কারণ তার যে কোনো জায়গা থেকেই বলেন, যদি ফ্রি কিক বলেন কিংবা একদম গোল মুখে গিয়ে একদম কিভাবে ছোট্ট একটি টাচ করে গোল করতে হয়, সেটিতে আমি মনে করি যে মেসি দুর্দান্ত এবং সেখানে 10-এ 10। এবং ক্রিশ্চিয়ানো ভালো যায়, ডেফিনেটলি তারও অনেক গোল আমরা দেখেছি, সেখানে ক্রিশ্চিয়ানো 10-এ 9 পাবে। ওকে, সো এই জায়গাটাতে ক্রিশ্চিয়ানো রোনালদোকে 10-এ 9 আর মেসি সেই জায়গায় 10-এ 10ই পাচ্ছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, বিগ ম্যাচ ইম্প্যাক্ট। দুজনেরই আসলে সমানভাবে তার দলকে রিপ্রেজেন্ট করার সেই মানসিকতা রয়েছে, কারণ দুজনই কিন্তু দীর্ঘদিন ধরে তারা ফুটবল খেলছে, দীর্ঘদিন ধরে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছে। সেই ক্ষেত্রে দুইজনের উপরেই কিন্তু আসলে দল ভর করে, দুইজনের উপরেই কিন্তু দল আশা করে যে মেসি
থাকলে হয়তো বা এক্সট্রা একটা সাপোর্ট থাকবে, ক্রিশ্চিয়ানো থাকলে যে কোনো মুহূর্তে একটা দুর্দান্ত গোল বা নিজের স্পিড দিয়ে কাভার করে হয়তো বা দলকে এগিয়ে নিয়ে যাবে। সো দ্যাট এইখানে আমার মনে হয় যে দুজনই দু দলের কাছে সবচেয়ে আস্থাভাজন। ওয়েল, আমরা এই পার্টটার কাউকে উইনার ডিক্লেয়ার করতে পারছি না, কারণ জানি এই পার্টটা কাউকে উইনার ডিক্লেয়ার করতে একজন মন খারাপ করবে, আরেকজন হয়তো বা মন ভালো রাখবে। বাট আমরা একটু আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু এই ফিফা বিশ্বকাপটাতে সবচাইতে বেশি আমিনুল ভাই আলোচনা হচ্ছে যে নিয়মের পরিবর্তন নিয়ে। অনেকগুলো নতুন নিয়ম এসেছে, ভিএআর অনেক বেশি মাত্রায় ইনভলভ হবে। আমরা একটু নিয়মের পরিবর্তনগুলো দেখবো। অ্যাজ আ ফুটবলার, অ্যাজ আ ফুটবল ক্যাপ্টেন, আপনার অ্যাসেসমেন্টগুলো জানতে চাইবো যে এটা আসলে এই বিশ্বকাপকে কেমন চেঞ্জ করছে। প্রথমত থ্রো ইনের সময়টাতে রেফারি যদি মনে করে যে কোনো একজন প্লেয়ার টাইম ওয়েস্ট করছে, তিনি একটা কাউন্টডাউন করবেন 5 to 1, অর্থাৎ 5 থেকে 1 পর্যন্ত। দেন যদি এর মধ্যে থ্রো ইনটা না করা হয় তাহলে অপোনেন্ট টিম থ্রো ইন পেয়ে যাবে। গোলকিপারের গোল কিক করার আগেও 5 সেকেন্ডের একটা টাইম লাইন থাকবে, যে 5 সেকেন্ডের বেশি যদি তিনি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কর্নার কিক পাবে অপোনেন্ট টিম। সাবস্টিটিউশনের ক্ষেত্রে যদি 10 সেকেন্ডের মধ্যে সাবস্টিটিউশন না হয় তাহলে যেই প্লেয়ারটা মাঠে ঢুকবেন তাকে 1 মিনিট ওয়েট করতে হবে। ইটস গোয়িং টু বি আ বিগ ইম্প্যাক্ট আমার কাছে মনে হয়। আমরা একটু দেখে এসে তারপর পুরো অ্যাসেসমেন্টটা জানতে চাই। একটু পরেরগুলো যদি আমরা দেখতে চাই যে বিশ্বকাপের নিয়মের কী কী পরিবর্তন এসেছে। ইনজুড প্লেয়ার মাঠের বাইরে 1 মিনিটের, ইনজুড কোনো প্লেয়ার যদি থাকে, অনেক সময় দেখা যায় যে অনেক প্লেয়ার ইনজুরির ভান করে মাঠে সেবা শুশ্রূষা করা হয়, বাট তাকে ইমিডিয়েটলি মাঠের বাইরে সেবা শুশ্রূষা করতে হবে এবং আগামী 1 মিনিট তিনি একদম ফিট হয়ে যাওয়ার পরও মাঠে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ 10 জন নিয়ে খেলতে হবে। ইয়েলো কার্ড প্রোটোকল একটা বড় পরিবর্তন এসেছে, অর্থাৎ প্রথম রাউন্ডে যে ইয়েলো কার্ডগুলো আসবে সেটা দ্বিতীয় রাউন্ডে কাউন্ট হবে না। আবার দ্বিতীয় রাউন্ড বা তৃতীয় রাউন্ডের যে ইয়েলো কার্ডগুলো হবে সেটা সেমিফাইনালে কাউন্ট হবে না, যেটা আমরা দেখি যে 2টা ইয়েলো কার্ডের জন্য হয়তো একটা ম্যাচ মিস করছেন। ফিফা এই প্রোটোকলটা এবার বাদ দিয়ে দিয়েছে। আর ভিআর এবার অনেক কিছুতে ইন্টারফেয়ার করবে। সামগ্রিকভাবে যদি আমরা যতগুলো আমরা দেখলাম এই জায়গাটাতে, আপনার কাছে মনে হচ্ছে কি যে এই বিশ্বকাপটা একটু ইম্প্যাক্ট অন্যরকম হতে যাচ্ছে নিয়ম পরিবর্তনের জন্য? ডেফিনেটলি। আপনি প্রথম যেই এটি দেখলাম যে থ্রো ইনের সময় যে 5 সেকেন্ডের ভিতরে যদি থ্রো ইন না করে তাহলে সেটা অপোনেন্টের কাছে চলে যাবে। আমার মনে হয় এই যে পরিবর্তনগুলো নিয়মের, এবং আরেকটি যেটি দেখলাম যে গোলকিপার যখন ব্যাক কিক করবে, সে কিক অফ করবে যখন, তখন কিন্তু দেখা যাচ্ছে সেই একই 5 সেকেন্ডের যে ইস্যুটি চলে এসছে। তা আমার মনে হয় এই ফিফার যেই চিন্তাধারা বা তারা যে নিয়মের যে পরিবর্তনটা করেছে সেটা খেলার টেম্পোটাকে ধরে রাখার জন্য, হয়তো বা যে খেলোয়াড়রাও খুব ব্যতিব্যস্ত থাকবে, কারণ যখন গোলকিপার যখন কিক করতে যাবে যদি 5 সেকেন্ড যদি দেরি করে তাহলে তাকে কর্নার কিকের সম্মুখীন হতে হবে। অ্যাজ আ গোলকিপার এটা কতটা ডিফিকাল্ট? ডিফিকাল্ট একটি বিষয়, কারণ বলটি এনে বসিয়ে মারাটা, যদিও এখানে হয়তো বা নিয়মের ভিতরে 5 সেকেন্ড বলেছে, বাট ম্যাচের টেম্পো অনুযায়ী আমাদের রেফারি যারা কাজ করবে ডেফিনেটলি রেফারি এটা ডিসাইড করবে। বাট আমার কাছে যেটি সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে আমার কাছে মনে হয় যে ইয়েলো কার্ডের যে বিষয়টি বললেন, এটি একটি বড় একটি ইম্প্যাক্ট পড়বে। আমার মনে হয় যে দেখা যায় যে অনেক সময় আমরা ফার্স্ট রাউন্ডে কোনো খেলোয়াড় যদি 2টি হলুদ কার্ড খেয়ে যায়, দেখা যায় যে পরবর্তী ম্যাচ তাকে অফ থাকতে হয়। তো যেহেতু এটি কাউন্ট হবে না, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টিমগুলো অনেক বেশি উপকৃত হবে। এবার এর ভিতরে যদি মেইন প্লেয়াররা যারা রয়েছেন, অলমোস্ট সবাই মেইন, সবাই অত্যন্ত গ্রহণযোগ্য খেলোয়াড়। আরেকটি সেটি হচ্ছে ভিআর যে পদ্ধতিটি, এই দুটি জায়গায় কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে ম্যাচের অনেক চিন্তা এলাবোরেট করে যদি দিয়ে, আগে ভিআর কর্নার কিকে ইন্টারফেয়ার করতে পারতো না, এখন ভিআর কর্নার কিক ইন্টারফেয়ার করতে পারবে। সেকেন্ড ইয়েলো কার্ডে ভিআর কোনো ইন্টারফেয়ার করতে পারতো না, এখন যদি কোনো সেকেন্ড ইয়েলো কার্ড দেওয়া হয়, ভিআর রেফারি চাইলে রেফারিকে বলতে পারবেন বা তিনি বলবেন যে এই ইয়েলো কার্ডটা ভুল ছিল, এই সিদ্ধান্তটা পরিবর্তন করার জন্য। সো অনেক জায়গাতে এখন ইনভলভমেন্ট আসছে ভিআর। সেই ক্ষেত্রে আমাদের দেখা যাবে কি যে ফুটবল তো আসলে একটি টেম্পো নিয়ে শুরু হয়, তো সেই জায়গা থেকে যদি ভিআর বারবারের সম্মুখীন হয় তাহলে কিন্তু খেলার টেম্পোটা কমে যাবে। কারণ আপনি যখন ভিআরটি চেক করবেন, সেটি কর্নার কিকের ক্ষেত্রে হোক, সেটি আমাদের ইয়েলো কার্ডের ক্ষেত্রে হোক, তখন কিন্তু খেলাটি অফ থাকবে। তো এটি আসলে আমার মনে হয় যে ফিফা হয়তো বা নতুন করে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। আমার মনে হয় এই বিশ্বকাপের পরেও হয়তো বা এই নিয়মকে আবার মেনটেন করা হবে কি না, এটা পরবর্তীতে আসলে বোঝা যাবে। আমরা এইখানে উপস্থাপন করি নাই, তবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ নিয়মের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে ফিফা কনকাশন প্রোটোকলটা ইনক্লুড করেছে। অর্থাৎ কোনো একজন প্লেয়ার যদি মাথায় ব্যথা পান, ওই টিমের যদি সাবস্টিটিউশন আর বাকিও না থাকে, তারপরও কনকাশন সাব করতে পারবে, অর্থাৎ কনকাশন সাবটা মূল সাবস্টিটিউশনের সঙ্গে যুক্ত হবে না।
এটার ইম্প্যাক্ট কেমন হতে পারে? ডেফিনেটলি আসলে যতই যুগের পরিবর্তন হচ্ছে বা ফুটবলের যতই উত্তেজনা বের হচ্ছে, যতই উত্তেজনা তৈরি হচ্ছে, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে অনেক আইন বা অনেক নিয়ম আমরা দেখতে পাচ্ছি। যে বিষয়টি আপনি জাস্ট নাও বললেন, এটি আমার মনে হয় যে দল উপকৃত হবে। আসলে অনেক সময় দেখা যায় যে আমাদের ইনজুরির কারণে অনেক সময় 10 জন নিয়ে খেলতে হয়, অনেক সময় ইয়েলো কার্ড বা রেড কার্ডের কারণে 10 জন নিয়ে খেলতে হয়। সেই জায়গা থেকে মানে খেলার যাতে শেষ পর্যন্ত টান উত্তেজনাটা 90 মিনিট পর্যন্ত থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা ফিফা এই নতুন নিয়ম করেছে। আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আজকের ম্যাচ নিয়ে, যে ম্যাচটা দিয়ে শুরু হচ্ছে সেই ম্যাচটা নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ আমরা শুরুতেই বলছিলাম যে হাই অল্টিটিউড এটা একটা অনেক বড় চ্যালেঞ্জিং জায়গা। আপনার কাছ থেকেও জানতে চাইবো সেই ব্যাপারে বিশ্লেষণ। তবে ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে দর্শক, ঠিক এই পর্যায়ে ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। দেখছেন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব আমিনুল হক। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রীড়াঙ্গনের অভিভাবক, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রণালয়। আমরা বিরতির আগে কথা বলছিলাম ওয়ার্ল্ড কাপের ইম্প্যাক্ট নিয়ে। আমি ছোট্ট একটা প্রসঙ্গে একটু অবতারণা করতে চাই। আমাদের বাংলাদেশে কিন্তু সবচাইতে বেশি আলোচনা হয় আসলে ফুটবল কোচ নিয়ে। যখন হ্যাভিয়ার ক্যাব্রেরা ছিলেন অনেক বেশি আলোচনা হয়েছে। এখন সেই আলোচনাটা হয়তোবা সমর্থকরা একটু স্যাটিসফাইড হয়েছেন। তবে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সবার সামনে আজকে উপস্থাপন করতে চাই। খুব বেশি এই ব্যাপারটা আলোচনায় আসে না। আমি একটা তালিকা দেখাবো। এই তালিকাটা দেখার পর বিশেষ করে যেই ওয়ার্ল্ড কাপগুলো আমি দেখি নাই সেই ওয়ার্ল্ড কাপগুলোর তালিকা এখানে 1930 সাল থেকে 1998 সাল পর্যন্ত বিশ্বকাপের তালিকা আছে আমিনুল ভাই। এই ওয়ার্ল্ড কাপগুলো আমার ওরকমভাবে দেখা হয় নাই। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ উইনিং কোচেস যারা সেই ওয়ার্ল্ড কাপে জয়লাভ করেছেন সবগুলো লোকাল কোচ। কোনো বিদেশি কোচ এই পর্যন্ত তারা বিশ্বকাপ জয়লাভ করতে পারেন নাই। এবার আমি যে বিশ্বকাপগুলো দেখেছি আমিনুল ভাই সেগুলো যদি বলি, সেটা আমি তালিকাটা রাখি না, কারণ আমি মুখস্থই বলতে চাই। 2002 সালে লুইস ফিলিপ স্কলারি তিনি ব্রাজিলকে জিতিয়েছেন, একজন ব্রাজিলিয়ান। 2006 সালে মার্সেলো লিপ্পি জিতিয়েছেন, তিনি একজন ইটালিয়ান। 2010 সালে ভিসেন্তে দেল বস জিতিয়েছেন, তিনি একজন স্প্যানিশ। 14 সালে ইয়োকিম ল জিতিয়েছেন, তিনি একজন জার্মান। 18 সালে দিদিয়ার দেশাম জিতিয়েছেন, একজন জার্মান ফ্রেঞ্চ। 22 সালে লিওনেল স্কালোনি, তিনি একজন আর্জেন্টাইন। অর্থাৎ প্রত্যেকটা বিশ্বকাপ আমরা 30 থেকে ধরেছিলাম 98 পর্যন্ত, বাট 30 থেকে 2022 পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপ লোকাল কোচেসরাই জিতিয়েছেন। কখনো কোনো বিদেশি কোচ বিশ্বকাপ জেতাতে পারেন নাই। প্রথম কোয়েশ্চেনটা করবো, তাহলে কি হিস্ট্রি বলছে ব্রাজিল জিততে পারবে না কিনা? আর দ্বিতীয়ত, এটা কি কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, কোনো ট্যাকটিক্যাল ফ্যাক্টর, কোনো হিস্ট্রিক্যাল বা কোনো কালচারাল ফ্যাক্টর? আমি যদি ওভারঅল বলি, আমার কাছে যেটি মনে হয় যে আসলে যেই দেশগুলো বিশ্বকাপ ফুটবল খেলছে, জি, তাদের যে ফুটবলের যে একটি সুদৃঢ় ঐতিহ্য, সুদৃঢ় অবস্থান রয়েছে, সেই জায়গা থেকে বিশ্ব ফুটবলে যখনই আপনার যেই পরিসংখ্যান সেই 1930 থেকে 2022 পর্যন্ত, এটি আসলে আমার মনে হয় না যে কারো মাথা থেকে এসছে। আমি থ্যাঙ্কস টু যমুনা টিভি এবং থ্যাঙ্কস টু ইউ যে আপনারা এই সামারিটি, এই পরিসংখ্যানটি আপনারা বের করে এনেছেন। তা আমার কাছে মনে হয় যে এখানে প্রত্যেকটি দেশের যে অবস্থান রয়েছে, যেটি আমি বলছিলাম, তো প্রত্যেকটি নিজের যে বিশ্বকাপ খেলা দেশগুলো, সেখানে কিন্তু নিজেদের কোচ আছে তাদের। তো তারা কিন্তু নর্মালি তারা নিজেদের কোচের উপরেই কিন্তু আস্থা বিশ্বাস এটা রাখতে চান। তো সেই পরিসংখ্যানে কিন্তু আসলে দেখা গেছে যে যারাই বিশ্বকাপ ফুটবল জিতেছে 1930 থেকে শুরু করে, সবাই কিন্তু লোকাল কোচ তারা দিয়ে জিতেছে। সেই ক্ষেত্রে যেহেতু 48টি দেশের বিশ্বকাপ, সেই ক্ষেত্রে এবার দেখা যাক ব্যতিক্রম হয় কিনা। বাট আমরা সময়ের জন্য অপেক্ষা করি যে এন্ড অফ দ্য ওয়ার্ল্ড কাপ অ্যাকচুয়ালি কি হয় রেজাল্ট। আমার সেকেন্ড কোয়েশ্চেনটা কিন্তু আমিনুল ভাই খুব ট্যাকটিক্যালি অ্যাভয়েড করে গেছেন যে তাহলে কি ব্রাজিল এক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে? অনেকে এটাও বলেন যে আনচেলত্তির আসলে কোনো দেশ হয় না, আনচেলত্তি সবার, কারণ ক্লাব ফুটবলে তিনি যা জয়লাভ করেছেন এখন পর্যন্ত। এই জায়গাটা একটু জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ক্লাব ফুটবল এবং ন্যাশনাল টিম। আপনি তো ডেফিনেটলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, ক্লাব ফুটবলে অনেক দলে খেলেছেন। এই দুইটার কোচিং প্যাটার্নও তো ডেফিনেটলি ডিফারেন্স আছে, মানে ফার ডিফারেন্স রয়েছে, ফার ডিফারেন্স। এবং ক্লাবের একটি টার্গেট বা একটি সারা বছর কোচের একটি স্ট্র্যাটেজি, তার একটি প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী তারা টোটাল টিম, কারণ ওই ক্লাবে কিন্তু দেখা যায় যে বিভিন্ন দেশের খেলোয়াড়রা এসে তারা কিন্তু খেলছে এবং তাদের মানে কমিটমেন্ট থেকে শুরু করে তাদের যে কম্প্যাক্ট ফুটবল খেলা বা তাদের যে নিজেদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে। বাট ন্যাশনাল টিমে কিন্তু টোটালি ডিফারেন্ট, কারণ
তখন কিন্তু দেশকে রিপ্রেজেন্ট করছে, সেই একটা ইমোশন কাজ করে। পাশাপাশি সবাই কিন্তু নিজেদের সতীর্থ খেলোয়াড়, কারণ ন্যাশনাল টিম যখন হয় তখন কিন্তু যেই দেশেরই লিগ খেলুক না কেন তারা কিন্তু এক দেশের হয়ে তখন তারা পার্টিসিপেট করে। তো আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের খেলাটা আর ক্লাব লেভেলের খেলাটা অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য আছে। আমরা একটু দেখতে চাই আজকের দিনের প্রথম ম্যাচ, অর্থাৎ এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা মেক্সিকো এবং সাউথ আফ্রিকা যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠের পরিসংখ্যানটা একটু দেখতে চাইবো। প্রথমত এটা সেই মাঠ যেই মাঠে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছিলেন, 86 বিশ্বকাপে আর্জেন্টিনা জয়লাভ করেছিল, পেলে 1970 বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন। এই মাঠেই কিন্তু খেলা হতে যাচ্ছে সাউথ আফ্রিকা এবং মেক্সিকোর মতো। তবে সবকিছু ছাপিয়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে প্রায় 7200 ফিট উপরে খেলা হবে। মেক্সিকো হোস্ট, তারা অভ্যস্ত। আবার পরশ্রুতিতে আরেকটা কথা আছে যে সাউথ আফ্রিকাতেও কিন্তু দেখা যায় যে তাদের অঞ্চলগুলো একটু উঁচু অঞ্চলে অবস্থান করে, সো তাদের একটু হয়তো বা অ্যাডভান্টেজ আছে। কিন্তু দিন শেষে যদি আমি জিজ্ঞেস করি, ডেফিনেটলি ট্যাকটিক্যাল জায়গা থেকে যখন আপনি হাই অ্যালটিটিউডে খেলছেন, রিকভারি টাইমটা খুব বেশি পাওয়া যায় না। সাউথ আফ্রিকা অনেক বেশি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলও খেলে, উইং দিয়ে অ্যাটাক করে। সো এই যে নিচে নামতে রিকভারির সমস্যার জায়গা, একটু টাইম চলে গেলে আপনি এই জায়গাটাকে আসলে কিভাবে দেখেন এরকম অ্যালটিটিউডে আমার যখন কাছে খেলা মনে হয়? হয় যে এই জায়গাতে ডেফিনেটলি মেক্সিকো তার নিজের মাঠে খেলছে, সো তারা তো ডেফিনেটলি তাদের একটা অ্যাডভান্টেজ থাকবে এবং তারা এই ধরনের ভূপৃষ্ঠ থেকে এত উপরে যে মাঠটি, এই ধরনের মাঠে কিন্তু তারা খেলে অভ্যস্ত। তো সেই জায়গা থেকে সাউথ আফ্রিকার জন্য আসলে আমার মনে হয় যে কিছুটা তারা যেহেতু বিশ্বকাপের প্রথম ম্যাচ, তারা কিছুটা রক্ষণাত্মক ভূমিকা রেখে কাউন্টার অ্যাটাক, যেটি আপনি বলছিলেন যে কাউন্টার অ্যাটাক ফুটবলই তারা খেলবে। এবং সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবেই এক্সপ্লেন করেছেন যে যখন উইং দিয়ে অ্যাটাক করবে এবং যখন তারা কামব্যাক করবে তখন তাদের জন্য আসলে যে রেস্টিং টাইমটা বা যে তাদের যে ঘাটতিটা সেটা হয়তো বা রিকভারি কতটুকু হবে। সো দ্যাট আমার কাছে মনে হয় যে আমরা দেখেছি বিভিন্ন সময় যে ভেনেজুয়েলা মাঠে যখন খেলা হয় তখন কিন্তু ওই ব্রাজিল বলেন বা আর্জেন্টিনা বলেন, তারা নিজেদের মাঠে যে পারফর্ম করে ভেনেজুয়েলার মাঠে গিয়ে কিন্তু সেই খেলাটা তারা খেলতে পারে না। তখন দেখা যায় যে ভেনেজুয়েলা খুব সহজেই, তারা যেহেতু নিজেদের মাঠে খেলছে, তারা খুব সহজেই জয়টা নিয়ে মাঠ ছাড়তে পারে। এই যে মানে 7200 ফিট উপরে, এটি আসলে অনেক বড় একটি আপনি ফ্যাক্টর। যদি ক্যাপ্টেন হতেন, যেহেতু আপনি গোলবার সামলান, আপনার সামনে ডিফেন্ডাররা থাকে, ডেফিনেটলি এই ধরনের মাঠে ফুটবলাররা হাই প্রেসিং ফুটবলটা খেলে না, ডিফেন্সটাকে অনেক কম্প্যাক্ট রাখার চেষ্টা করে, মিডফিল্ড ডিফেন্সে গ্যাপটাও খুব বেশি থাকে না। অ্যাজ আ ক্যাপ্টেন ধরেন আপনি বার পোস্টের সামনে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে ডিফেন্ডার মিডফিল্ড, আপনি কোন স্ট্র্যাটেজিতে যাবেন আসলে? সেক্ষেত্রে কি ডিফেন্স আর মিডফিল্ড খুব কম্প্যাক্ট থাকবে? ডেফিনেটলি এটা তো বলার অপেক্ষা রাখে, কারণ আপনার যে প্রশ্নটি আপনি করেছেন সেই প্রশ্নের ভিতরে উত্তর রয়ে গেছে যে এই ধরনের মাঠে ডেফিনেটলি যারা অপেক্ষাকৃত, যেহেতু মেক্সিকো অত্যন্ত সমৃদ্ধশালী একটি দল আমি মনে করি, এবং পাশাপাশি তাদের নিজেদের মাঠে খেলবে, নিজের মাঠে খেলার একটি কিন্তু অ্যাডভান্টেজ অনেক রয়েছে। তো সেই জায়গায় সাউথ আফ্রিকা ডেফিনেটলি কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলবে এবং তারা চেষ্টা করবে তাদের ডিফেন্ডিং লাইন, তাদের মিডফিল্ড লাইন, এবং বিশেষ করে তারা যখন অ্যাটাক শেষ করবে খুব কুইক তারা তাদের হাফে এসে চেষ্টা করবে যে মেক্সিকোকে প্রতিরোধ করার জন্য, যাতে তারা ম্যান টু ম্যান মার্ক করে যাতে তারা তাদেরকে সুযোগটা কম দেয়। তো সেই ক্ষেত্রে এই মাঠের যেই হাইট, উচ্চতা, এটি আসলে একটি ফ্যাক্ট আজকে হয়তো বা তৈরি করে দিবে, ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আমরা শেষের দিকে চলে এসেছি, আপনার সঙ্গে আরেকটা গেম খেলতে চাই। আই এম প্রিটি মাচ শিওর আপনার কাছে একটা রেড কার্ড আছে, একটা ইয়েলো কার্ড আছে। আমি আপনাকে 5টা কোয়েশ্চেন করব, এই কোয়েশ্চেনের প্রেক্ষিতে আপনি কি আমাকে রেড কার্ড দেখাবেন না ইয়েলো কার্ড দেখাবেন, নাকি বলবেন যে না ম্যাচ চলবে? আপনি সেই ব্যাপারটা একটু ডিসক্রাইব করবেন। আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের চাইতে ফেভারিট, আপনি আমাকে কোন কার্ড দিবেন? রেড কার্ড। ওকে, তার মানে আমিনুল ভাই মনে করছেন যে না, আর্জেন্টিনা এই বিশ্বকাপে ব্রাজিলের চাইতে ফেভারিট না। কোন এক্সপ্লেনেশন কি দেবেন? না, অ্যাজ এ সাপোর্টার আমি বলবো, কারণ আমি আর্জেন্টাইন সাপোর্টার যারা রয়েছে তাদেরকেও একদম রেসপেক্টের সহিত বলছি, যেহেতু দীর্ঘদিন ব্রাজিল আসলে শিরোপার মুখ দেখেনি এবং হেক্সা জয়ের যে সম্ভাবনা এখনও রয়ে গেছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে লাস্ট ওয়ার্ল্ড কাপ যেহেতু আর্জেন্টিনার ঘরে গিয়েছে, আর্জেন্টিনা অত্যন্ত একটি পজিটিভ মেন্টালিটি নিয়ে তারা মাঠে নামবে। তো সেই জায়গা থেকে ব্রাজিল আসলে আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিলের শিরোপা জয়টা অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার। দেন আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যদি এবার মেসি এবং রোনাল্ডোর মধ্যে লড়াই হয়, দ্বৈরথ হয়, সেই দ্বৈরথে এবার রোনাল্ডো জিতবেন? নো, আমার কাছে মনে হয় যে আমি ইয়েলো কার্ডই দিচ্ছি,
কারণ এখানে মেসি কিংবা রোনালদো দুইজনই আসলে তারা একই লেভেলের এবং তারা মোটামুটি টপ ফর্মে কিন্তু তারা নাই কেউই বাস্তবতা, বাট তাদের যে নেম, তাদের যে ফুটবলের অবস্থান বা তাদের যে মাঠে থাকলে যে অপোনেন্ট তাদেরকে যে কাউন্ট করে, ওই ফ্লেভারটা হয়তো বা রোনালদো এবং মেসি তারা দুজনেই কাজে লাগাতে পারবে। এবং প্র্যাকটিস ম্যাচে আমরা আয়ারল্যান্ডের সঙ্গে, এক্সিবিশন ম্যাচে আমরা আয়ারল্যান্ডের সঙ্গে দেখেছি, ফ্রেন্ডলি ম্যাচে যে মেসি চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন, সেই জায়গাটায় মেসির একটা সম্ভাবনা জায়গা আছে। স্যার, নেক্সট কোয়েশ্চেনটা মেসিকে নিয়ে। এটা খুব টাফ। মেসি সর্বকালের সেরা ফুটবলার, আমি জানি না কোন কার্ড দেবেন। না, আমার মনে হয় না কোনো কার্ড দেওয়ার প্রয়োজন আছে। ওকে, দ্য ম্যাচ উইল গো। সো মেসি সর্বকালের সেরা ফুটবলার, সেটা আমিনুল ভাই মনে করছেন। ওকে, এই পরের কোয়েশ্চেনটা আমাদের আগের প্রজন্ম আসলে খুব সাপোর্ট করেন, আমরা আবার সাপোর্ট করি না। সেটা হচ্ছে VAR ফুটবলটাকে নষ্ট করছে। যদি 86-এর সেই ম্যারাডোনার সেই ঈশ্বরের হাতের কথা আপনার মনে থাকে, যে মাঠে আজকে খেলা হচ্ছে, তো তখন যদি ভিআর হতো তাহলে কিন্তু আসলে আর্জেন্টিনা সেই চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পারতো না। সো যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখেছি যে অনেক সময় এই ধরনের সিলি মিস্টেক বলবো না, অনেক ঘটনা ঘটে যায়। সেই ঘটনা ঘটার কারণে একটি দেশের স্বপ্ন কিন্তু আসলে ধূলিসাৎ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় দেখাতে পারেন, কিন্তু না, আমি রেড কার্ডই দেখাবো, কারণ ভিআরটা আসলে যদিও আমরা হয়তো ছোট ছোট ভুলগুলো বা মিস্টেকগুলো যাতে ধরা যায়, সেই কারণে হয়তো ভিআর পদ্ধতি তৈরি করা হয়েছে। আমরা এটি দিয়ে দেখেছি বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে এই পদ্ধতিটি চলমান রয়েছে, বাট সব জায়গায় কিন্তু এখনও স্টিল এটাকে কন্টিনিউ করছে না। কিছু কিছু জায়গায় করছে, বিশেষ করে বিশ্বকাপের মতো যখন এত বড় একটি টুর্নামেন্ট সামনে আসে তখন হয়তো বা এটাকে সামনে নিয়ে আসা হয়। বাট দেখা যাক এই ওয়ার্ল্ড কাপে হয়তো বা এই ভিআরকে কতটুকু কাজে লাগানো যাবে বা এটাতে ফুটবলের টেম্পোটা কতটুকু ধরে রাখবে, সেটাও আসলে সময়। আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে? ডেফিনেটলি স্বপ্ন দেখি, পজিটিভলি চিন্তা করি। আমরা শুরু করেছি 5 বছর 10 বছর বা তার চেয়েও যদি বেশি সময় লাগে, বাট আমরা আশাবাদী এবং বাংলাদেশের যে ফুটবল প্রেমীরা রয়েছে, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা রয়েছে, আমরা সেই স্বপ্নটা দেখতেই পারি। সব শেষে একটু জানতে চাইবো, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। বাংলাদেশের ফুটবল নিয়ে বাংলাদেশের দর্শকদের যেমন উন্মাদনা থাকে, বাংলাদেশ বিশ্বকাপে পার্টিসিপেট না করলেও বাংলাদেশের দর্শক কিন্তু একটা অনেক বড় স্টেক হোল্ডার। তাদের উদ্দেশ্যে কি বলতে চান? একটা ফুটবল কালচার আমাদের দেশে আছে খুব ভালোভাবে, এবং সেটা 64 জেলায় ছড়িয়ে গেছে। এবছর ফ্যান জোন হচ্ছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা করছে, আমরা ফুটবল ইকোনমিটাকে আপলিফট করতে পারছি। সব কিছু মিলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? স্পোর্টস হচ্ছে সফট পাওয়ার আমি মনে করি, এবং স্পোর্টস ইকোনমি নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। পাশাপাশি আমাদের যারা ফ্যান জোনের সাথে আওতাধীন রয়েছেন বা যারা ফুটবল প্রেমী, ফুটবল পাগল ভক্তরা যারা রয়েছেন, আমরা হয়তো বা বিশ্বকাপ ফুটবল খেলতে পারছি না, বাট বিশ্বকাপের আমেজ কিন্তু আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে রয়েছে। সো আমি মনে করি যে বাংলাদেশ আমাদের যে সাবকন্টিনেন্টে যে সাব ফুটবল, সেটিকে যদি আমরা গণ্ডি পেরিয়ে আমরা এশিয়ান গেমস কিংবা তার চেয়ে আস্তে আস্তে করে যদি আমরা সেই স্বপ্নটা দেখি, সেই স্বপ্ন দেখা দোষের কিছু নয়, বাট বাস্তবতা মেনে আমরা আশা করি যে আমাদের যে ফ্যান যারা রয়েছে, স্পেশালি আমরা দেখেছি রিসেন্টলি বাংলাদেশের ফুটবল কোচ নিয়ে ফ্যানদের যেই উত্তেজনা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি হচ্ছে বাংলাদেশের ফুটবলের ক্রেজ এবং এটি অত্যন্ত পজিটিভ। আমি মনে করি আমার দেশের দর্শক যারা ফ্যান রয়েছেন তারা ফুটবলকে ভালোবাসে, এবং সেই ফুটবলের ভালোবাসাটা কিন্তু দেখি যখন আমরা খেলেছি, যে খ্যাপ খেলতে গিয়েছি, যখন গ্রামের সেই মাঠে সেই গাছের মগ ডালে বসে দেখছে, খেলা দেখছে। অনেক সময় অ্যাক্সিডেন্টও দেখেছি, যে স্কুলের টিনের ঘরের ছাদে বসে। আমি কিছুদিন আগে একটি টুর্নামেন্টে গিয়েছিলাম ময়মনসিংহে, সেখানে খেলা চলাকালীন সময় দেখেছি যে টিনের সেই প্রাইমারি স্কুলের টিন ভেঙে পড়ে একদম নিচে পড়ে গেছে। এই যে ফুটবলের যে ক্রেজ, উত্তেজনা, এটি কিন্তু আসলে আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রেখে আমরা আমাদের দর্শকদেরকে নিয়ে, বাংলাদেশের ফুটবল প্রেমীদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এবং অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি যমুনা টেলিভিশনের প্রথম ফুটবল অ্যানালিস্ট, এবং ওয়ার্ল্ড কাপ যত আগাবে, আজকে যেমন আপনি আমাদেরকে সময় দিয়েছেন বিশেষ বিশেষ ম্যাচগুলোতে, বিশেষ করে ব্রাজিলের ম্যাচে, আপনাকে আমরা আবারও চাই। অবশ্যই আপনার ব্যস্ত সময়ের মাঝ থেকে আপনি যদি সময় বের করতে পারেন, সেটা আমাদের জন্য অবশ্যই সময়টুকু রাখার চেষ্টা করবেন বলে প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনের সকল দর্শক এবং এদেশের সকল আপামর যারা ফুটবল ভক্ত রয়েছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি স্মরণ করিয়ে দিই ফুটবল উত্তেজনাপূর্ণ একটি খেলা, ফুটবলের বডি কন্ট্যাক্টের একটি খেলা, বাট আমরা দর্শক হিসেবে যাতে কখনো নিজেদের বডি কন্ট্যাক্টে না যাই, আমরা আমাদের সেই সহনশীল সেই ধৈর্যশীলতার যাতে পরিচয় দিই, সেভাবে আমরা ফুটবলটিকে এনজয় করতে চাই একদম বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। একদম বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভালে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আগামীকাল আবারও দেখা হবে।